তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যাইতে পারবা না। তুমি সবসময় পর্দা করে বাইরে যাইবা। তুমি বিনা কারণে গেটের বাইরে বাইর হতে পারবা না। আমার এসে এখন পর্যন্ত গেটে বাইরে বাইর হইতেই দেয় না। গেটে বাইরে বাইর হতে পারবা না। ঠিক আছে, তখন তো বুঝি না। নাম বলবেন আপনার? নদী। নদী। নদী হচ্ছে আপনার নাম। বর্তমানে বয়স কত? 22 বছর শেষ, 23 বছরে পা রাখছি। 23 বছর। আপনি কি করেন পেশায়? আমি পেশে এখন ফ্রি বাসায়। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি এসেছেন। আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানেন এবং এই অনুষ্ঠানে মানুষ নিজের ভুলগুলো, অপরাধগুলো এখানে কনফেস করে, স্বীকার করে এবং আপনি সেটা করতে যাচ্ছেন পুরো অনুষ্ঠান জুড়েই। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে কেন আসলেন? কারণ আমার জন্য কয়েকটা জীবনই নষ্ট হয়েছে, কষ্ট পাইছি। আমার মনে হলো অনুষ্ঠানে শোনার কারণে আমি যদি এই অনুষ্ঠানে যে আমার কথাটি বলি, আমার মতো জানি ভুল জানি কেউ না করে, আমার মতো জানি কেউ যেন আর কেউকে কষ্ট না দেয়। ওকে, আমরা শুরু করতে পারি। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব, ঠিক আছে? আপনি অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে, এটা আগে বলেন। আমি 3 বছর যাবত আপনার অনুষ্ঠানটা শুনছি, কিন্তু এখন মনে হলো আমি নিজেই তো একটা অপরাধী। আমি কার অপরাধের গল্প শুনি আমি নিজেও যে বলি, তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে। কিভাবে? আমার একটা প্রশ্ন ছিল, জি। আপনি কেন ওই চ্যালেঞ্জ থেকে না বলে চলে আসছেন? আচ্ছা, আপনি এই প্রশ্নটা অনুষ্ঠান শুরু হবার আগে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন। আমি বলেছিলাম যে এটা আপনি এরকম অনুষ্ঠানই করেন, তাতে করে এটা অনেকেরই বিষয়টা জানা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটা না বলা না এটা। আমি যখন একটা রেডিও থেকে অন্য কোনো রেডিওতে যাচ্ছি, তখন আমি যদি বলি যে আজকের পর থেকে আমাকে শুনতে পাবেন ঢাকা এফএমে, ওই রেডিওতে বসে এটা খুবই নন প্রফেশনাল শোনা যায় এবং এটা ওই রেডিও পারমিটও করে না, তাই না? সুতরাং না বলা না আসলে। তবে হ্যাঁ, আমার হয়তো আরও একটু বলা উচিত ছিল যে আমি খুব শীঘ্রই অন্য একটা রেডিওতে জয়েন করতে যাচ্ছি, সেখানে আমাকে আপনারা শুনতে পাবেন। কিন্তু আমি সেটা বললেও যে সেখান থেকে সেটা প্রচার করা হবে এমন তো কোনো গ্যারান্টি ছিল না। হ্যাঁ, এবং আমি জানি যে এরকম অনেক মানুষই, আমি এখন পথে ঘাটে, হাটে মাঠে ঘাটে আমার সঙ্গে দেখা হয়েছে যে ভাই আপনি রেডিও ছেড়ে দিলেন কেন? ওই প্রশ্ন করে অনেকেই। আমি তো রেডিও ছেড়ে দিইনি। আমি যেদিন থেকে আমার পূর্বের স্টেশন ত্যাগ করেছি, এই ঢাকা এফএমে জয়েন করেছি, সেই দিন তার পরের সপ্তাহ থেকেই আমি রবিবার এবং বুধবার দুটো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো সেম। প্রেজেন্টেশনের ধরনটা একটু আলাদা এবং তারপর আমি দেখেছি যে অনেক মানুষই এখন পর্যন্ত জানে না যে আমি ঢাকা এফএমে কাজ করছি। হয়তো ধীরে ধীরে জেনে যাবে আর কি। হ্যাঁ কিবরা ভাই, কারণ আপনি যেদিন বলছেন আজকে অনুষ্ঠানের লাস্টে দিয়ে আমার কিছু কথা শুনতে পারবেন, সেদিন মানে কি কিবরা ভাই কি বলতে চায় এতদিন যাবৎ, সেজন্য অপেক্ষা তো করছি। অপেক্ষা তো করার পর দেখি যে সে আর চ্যানেলে থাকবে না। সে কোথায় যাবে, কি কারণে যাবে, কারণটা তো একটু তো জানাবে, না হয় ফেসবুকে তো জানাবে। এর জন্য জানেন আমি অনেক কান্না করছি, সেদিন রাত আমার ঘুমই হয়নি, কারণ আপনাকে আমি কখনো দেখি নাই। আজকে আমার জীবনের প্রথম দেখা। তারপর আপনার কণ্ঠ শুনে আর আপনার ব্যবহার আচার এতটা ভালো, সে তারপর যাওয়ার পরে আমি তো তখন বাসায় ছিলাম না, আমি তখন এটা পড়ছি, ক্লাস 8-এ পড়েন? হ্যাঁ। তারপরে আমার বৌমার সাথে কথা বলে বলে, আচ্ছা মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিবই, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো। তবে তার ছেলের বাবা ছিল না, মা ছিল। আর তারা খুব ছোট ফ্যামিলি ছিল, 1 ভাই 1 বোন ছিল, আর বোনের শুধু একটা মেয়ে ছিল। তবে তার আসার পর এক দেখে আংটি পরায় রেখে গেল, বিয়ে হোক আর না হোক আংটিটা পরে থাকুক। তারপরে আমাদের ফ্যামিলিরা তো গেল, যার পরে কিনারকম মানে তখন আমার বাবা মার চিন্তা ছিল কি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, সে যেরকমই হোক। আসলে কিন্তু তখন আমার বয়সের রানিং 14 বছর চলতেছিল। তখন আমার হাজবেন্ডের বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে। কিন্তু তার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এর জন্য বিয়ে দিবেই, ছেলে হোক না বয়স্ক হোক। তার তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্মান নাম শোভান আছে, দিয়ে বিয়ে। মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে, সুখী থাকবে। তারপরে আমি তো ছেলেকেও যে একদিন দেখছিলাম, তারপরে মানে পরে আংটি পরে এখানে টাকা পরে একদম সরাসরি বিয়ে। তারপরে যেমন বিয়ে ভালোই হয়েছে, মানে ধুমধাম করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমাকে যখন বাসায় নিয়ে আসছিল, তখন আমি দেখি, তখন মানে এখন নিজের চোখের সামনে দাঁড়ায় দেখি কি, যখন বাসার রাত্রিকে দিক কার সাথে বিয়ে দিছি, সে তো আমার মনে হয় আমার বাবার বয়সী সেম। সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে করলো? তা আমি তাকে বললাম, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো তোমাকে একা বিয়ে করিনি, তোমার বাবা মাকে সাক্ষী রেখে বিয়ে করছি, তাইলে বিয়ে করছি। তারপরে ঠিক আছে সংসার করতেছি, তখন না স্বামীকে জিনিস আমি বুঝতাম না। মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমায় থাকতাম, মানে এই রুমে ঘুমায় থাকতাম, ওই রুমেও ঘুমায় থাকতাম, মানে কিন্তু এই ছিল না। তারপরে বললাম কি আমাকে এখন একটা ফোন কিনে দিবেন, আমি তো বাবা মার সাথে কথা বলতে হয়। কি বলবেন? কয় কি এখন তোমার ফোন কেনার দরকার নেই, এখন তুমি ফোন দিয়ে কি করবে, তোমার যখন একটা বেবি হবে
তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, এই ছাড়া দিব না। আর ফোন তোমার চালানো নিষেধ। আর একটা কথা সে বলে রাখছিল শুরু থেকেই, তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবা না, তুমি সবসময় পর্দা করে বাইরে যাবা, তুমি বিনা কারণে গেটের বাইরে বাইরে হতে পারবা না। আমার এসে এখনও পর্যন্ত গেটের বাইরে বাইরে হতে দেয় না, গেটের বাইরে বাইরে হতে পারবো না, ঠিক আছে। তখন তো বুঝি না, না বেরোইলে, গেটের বাইরে না বেরোইলে কি হবে, পুরা পাশটা তো ঘরের ভিতরেই থাকতে পাইতাছি, তাহলে দরকার কি গেটের বাইরে দাঁড়ানোর, দরকার নাই, তো যায় না। তো এমন কথায় একদিন সে আমাকে আমার বাবা বাইরে নিয়ে যাবে, নেওয়া যাওয়ার পরে মানে বাবার বাড়িতে আসতেছি, তখন বাসে উঠছি, বাসে উঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বলছে কি ভাইয়া আপনার মেয়েকে কি শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছেন। আমি তখন এই কথাটা শুনে কি বলবো জানেন না, আমি অনেক কান্না করছি। আমি তারপর থেকে ভাবিনি তার সাথে আমি আর কখনো বেড়াবো না। তখন আমি বোরকা চালানিই বেড়াছিলাম। যখন এই কথাটা বললো, আপনি কি ভাইয়া আপনার মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতেছেন, আমি কি রে, আসলে কি আমি এটা ভাবি, সে বয়স সবাই তো ভাববে, তারা নাহলে সে কেন এই কথাটা বলবে। তখন আমার হাজব্যান্ডের প্রশ্নের উত্তর দেয় নাই, প্রশ্নের উত্তর না দিয়ে আমি কান্না করতেছি। তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হব, এজন্য কান্না করতেছি। তারপর বলল থাক, মানুষের কথায় কি হয়। তারপরে আমি বাসায় গেছি, কিছু বলি নাই, আমি তারপর এভাবেই শুয়ে আছি। শুয়ে থাকার পরে তারপরও আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো। বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেন না, একদম নিষেধ। এখন যখন 1.5 মাস বেবির বয়স পেটে, তখন বলল তোমার এখন থেকে গেটের বাইরে যাওয়া একদম নিষেধ, শুধু ডাক্তার চেক আপ করবে, বাসায় এসো, ম্যাডাম আসবে। এই 12 তারিখে ডেট ছিল, আমাকে 5 তারিখে সিজার করবে, নর্মাল বাচ্চা নিবে না। তাহলে 5 তারিখে নেওয়া হলো। নেওয়ার পরে মানে তখন আমার বয়স 16 বছর। নেওয়া যাওয়ার পর হাসপাতাল ডাক্তার অনেকটি রাগ হচ্ছে, এত অল্প বয়সের মেয়ে, আপনি এখনই মা। তবে ঠিক আছে, অপারেশন হলো, মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে তখন আমার হাজব্যান্ড অনেকটাই খুশি, অনেকটা হ্যাপি তার মেয়েকে দেখে, কিন্তু বউ কি হলো সেটা দেখার তার। বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান, তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেওয়ার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্যেই এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবারও এই অফারটি আমি দিচ্ছি। জি, যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকাসহ সারা বাংলাদেশে। হ্যাঁ নদী, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন ওই রুমে থাকেন, বলে আমার তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সী, এত রাত পর্যন্ত বাদ দিয়ে যেগুলো কাজ করলে হিসাব বিহিসাব করলে তুমি তো বিরক্ত হবে। আমি করি সব সময়, আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন। মানে আমি ঘুমাইতাম, আমি ভাবতাম সে আসবে, আমি তারপরে অপেক্ষায় থাকতে থাকতে ঘুমায় পড়তাম। এখন দেখি তখন আমার হাজবেন্ড অনেকটাই খুশি, অনেকটাই হ্যাপি তার মেয়েকে দেখে, কিন্তু বউ কি হইল সেটা দেখার তার প্রশ্ন ছিল না। মানে বউয়ের খবর না নিলে চলবে, মেয়েটা ঠিক আছে কিনা দেখতে হবে। বউ না গেলেও চলবে, আমার মেয়ে হয়ে গেছে, আমার একটা সংসারের হয়ে গেছে তখন। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, মেয়ে নিয়ে অনেকটাই হ্যাপি। এখন হাসপাতাল থেকে রিলিজ করে আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবে। এখন বলে কি না আমার বাড়িতে যেতে হবে, আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যেতে কিচ্ছু করতে পারবে না, এখন ঘাটেও নামতে পারবে না, আমার মেয়ে আমার বাসায় থাকবে। তারপরে আমার হাজব্যান্ড হাসপাতালে বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবার বাড়িতে পাঠালো। তারপরে নিয়ে আসলো 12 দিনের দিনে। নিয়ে আসার পরে বেবিটা আস্তে আস্তে মানে করতেছে, মানে এমনভাবে টক করতেছে যেন সে আমাকে ভুলে থাকতে পারে। আমাকে ভুলে থাকতে থাকতে সবসময় দাদুর কাছে থাকে, মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি, মানে দাদা তো নাই, আল্লাহ, দাদুর কাছে থাকতো। আর ওর আব্বু তো মিরপুরে একটা দোকান আছে জামা কাপড়ের, দোকানে থেকে রাতে 11টায় 10টায় যায়,
সব সময় দাদের কাছেই রাখতো, আমাকে দিত না তেমন একটা। খাওয়া পড়া গোসল যা আছে সব করতো। করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখি কি তার শরীরে পরিবর্তন আসতেছে, মানে সে স্বাভাবিকভাবে সুস্থ না, আমি দেখতেছি শুধু অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আপনার মেয়ের কথা বলছেন আপনি? না, আমার হাজব্যান্ডের কথা বলছি। আচ্ছা। মানে সে মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, মানে সে তখন একটু আগ্রহ ছিল, যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী, তাকে দিয়ে আমার সবটাই দরকার, তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পরে পরে তারপর থেকে আস্তে আস্তে কি বোঝে ভাই, মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো। এটা বিয়ের কতদিন পরে? বাচ্চাটা হওয়ার ৬-৭ মাস পর থেকে। আচ্ছা, বাচ্চাটা হলো কত বছর পরে? বাচ্চাটা বিয়ে ৩ বছর পরে হয়েছে। 3 বছর পরে হয়েছে। তার মানে 3.5 বছর 4 বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল, ভালোই বলা যেত। মানে একরকম না, মানে তখন আমি স্বামী কি জিনিস বুঝতাম, তখন আপনি বুঝতেন না কিন্তু মানে যা স্বাভাবিক চল। আচ্ছা, কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন, হ্যাঁ, যখন আমি বুঝলাম সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো। সেটাই তাই এই তো, বলতে চাই। হ্যাঁ। আচ্ছা, ওকে। জি। তাহলে দেখা যাক এই কথাটা আমরা ব্যবস্থা করি। এটার কোনো সমস্যা এখানে ওইটা নাম্বারটা কেটে কিনা আমরা পিএফ টিকটাতে একটু সামনে যেতে পারি কিনা? জি ভাই, অবশ্যই। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। 3টা লক্ষ্যে বিয়ে, তাই একটার পর যায়া পোছায় যাবো, তারপর আমার হাজবেন্ড বরযাত্রীত্ব যাবে বা, কিন্তু আমাকে যেতে হবে। কিন্তু আমারও এনজয় করতে ভাল লাগে, আমিও যেয়ে থাকি, সবসময় তো মনমুটো হয়ে থাকি, চলে যাই, মজা করি। তারপরে যখন আমি সাভারে গেলাম পুরাবারে যেতে, আমি এখানে থামি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এখনই ইন দ্য মিন টাইম আপনি আপনার যেহেতু একটা বেসিক নিড মানুষের জীবনে, আপনি আপনার হাজব্যান্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে, বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ কি বলে ভাই, আমি ডাক্তার দেখাইছি ওই সময়টাতে, বিয়ে বারের ঘটনার আগে দেখাইছি। দেখানোর পরে ডাক্তার বলছে সব কিছুর তো একটা শেষ আছে। মানে আপনার হাজব্যান্ড বিয়ে করছে লেট করে, ঠিক আছে, কিন্তু আগে বাইরে সময় কাটাইছে, এই কারণে এই জিনিসটা হয়ে গেছে। বাইরে সময় কাটিয়েছে, মানে হচ্ছে তার অন্যান্যদের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওকে ওকে, জি, ঠিক আছে। তো যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বললো যে এটা আসলে ট্রিটমেন্টে গেলেও এটা কিওর হওয়ার মতো বেশ কথা নেই। ঠিক হবে না। ওকে, ঠিক আছে, বলুন। তারপরে ওই যে বিয়েতে গেলাম, তারপরে তখন আমার একটা পার্সোনাল সিন ছিল মাত্র 2-3 দিন আগে, যে হঠাৎ একদিন মানে ওই রাত্রি চিটাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে। তারপরে আমি খেয়াল করতে পারলাম না 1-এ আসলো না 2-এ আসলো। তারপর বললাম কি আপনি কোন টাইপের ফোন দিয়েছেন? বলল কি এই ভাই ফোন দিছে। আমি কই নাম্বারটা আপনি কোথায় পাইলেন? বলল কি এ মন থেকেই নিছি। মন থেকে নিছেন? মন থেকে নিছেন কেন? না নিলাম মন থেকে মানে ওই ছেলেটাই মন থেকে নাম্বারটাও নিজের থেকে বানা থেকে মনটাকে মানে ছেলের মন থেকে। আচ্ছা আচ্ছা, নিজের মন থেকে অজান্তেই টিপে টিপে বের করে হ্যাঁ, ইচ্ছা করিয়া নাম্বারটা বানায়া আমার ফোনে কল আসছে, যদি কেউ ছেলে হয় আমি বন্ধু করব, আর যদি কেউ মেয়ে হয় আমি প্রেম করব। ও কিরিয়া স্বাভাবিক কথা কেন বলেন। তারপরে বিয়ে হলো, বিয়েতে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিল, মানে আমিও কথা বলছিলাম। তারপর আমি ভাবি থাকি একটু ফান করি, মজাও করি, একটা বিয়েতে আসছি এখন তো মজা, আর মজা করি। তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতাচ্ছে, তারপর মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমিও রেখে দিই, মানে লাইনে থেকে রেখে দিই। তারপর বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইর হয়েছে, তখন দেখি আমার অনেক নাচ, সবার নাচের তালে আমার নাচেই বেশি। তখন আমার হাজব্যান্ডকে মানে তোরা আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে, হয়তো ওই যে ফেসবুকে ছাপছে। আমার হাজব্যান্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে। তারপরে বলে দেখো তুমি বিয়েতে যে এমন করে নাচো, তোমার তো পর্দা ছাড়া বাইরে যাওয়া নিষেধ। আপনি নিষেধ করছেন ঠিক আছে, কিন্তু বাড়ি ঘরের বিয়ে গেতেই হবে, আর এটা তো আমার বাবার বাড়ির এলাকা নয়, আপনাদেরই এলাকায়। তারপরে বলল ঠিক আছে, আর কখনো কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না। আমি বললাম এখন আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না। আর এটা তো আমার বাবার বাড়ির এলাকা না, আপনাদের এলাকায়। তারপরে বলে ঠিক আছে, আর কখনো কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না। আমি বললাম এখন আর আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না। তো কোন দিক কি দিয়ে তোমাকে হ্যাপি করতে পারতেছি না? টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি। আমি কই দিলে কি হবে, আমি তো নিজে অসুস্থ হয়ে বসবাস করতেছি। তখন আমার মাথায় বুদ্ধি আসলো, এইভাবে একাকী জীবনে থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে। আমার সময়টা তো কাটবে, আমার মনটা তো ভালো থাকবে, একা একা জীবন মনে চলবে না। কিন্তু যে কথাটা আপনি বললেন, এখানে আমার কিছু জিনিস জানার আছে। একটা যেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের একটা বড় সমস্যা ছিল, সেটা ঠিক আছে,
কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত, আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা, আপনাকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন কাজে, এগুলো সে করতো ঠিকমতো? জি না। এগুলোও সে করতো না? না না, মানে সকালে 8টার দিকে দোকানে যাইতো, দুপুরেও সকালেও বাইরে খাইতো, দুপুরেও বাইরে খাইতো, শুধু তার মানে রাতে- আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু তাও হতো না, কারণ সে অন্য রুমে থাকতো। হ্যাঁ, স্বপ্নের মতো। ছেলেটার নাম কি ছিল? রাকিব। রাকিব। হুম। ওকে। কিন্তু আমি সবসময় আমার ছদ্মনামই দিতাম, কখনো আসল নাম দিতাম না। নদী নামই বলতাম? হ্যাঁ, এখনো পর্যন্ত নদী নামই আছে। আচ্ছা, ঠিক আছে, বলেন। ওকে বলো তো কি আচ্ছা নদী, তাহলে আমি কই কি দেখো আমার সকাল হয়ে গেছে, পরে ফোন দিতেছে, আমি তখন বৃষ্টিতে ভিজতেছি, পরে কি দেখো 10টা বেজে গেছে, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? আমি কই কেন, তোমার ফোন আমি কেন রিসিভ করব? ও কয় আমি তো আসছি, তোমাকে মনে নেই। আমি কি সরি, একটুও মনে নেই। কয় তুমি কি করছো? আমি কই বৃষ্টিতে ভিজতেছি। কই তোমার তো ঠান্ডা লাগবে। আমি কই ঠান্ডা লাগবে না। তারপর বলে কি তুমি কতক্ষণে আসছো? আমি বলি কি আমি তো যেতে কখনো যাই নাই, তাও তো 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারি, জামা কাপড় পরতে পারি। তা বলে কি আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমার বিকেলে যাইতে হবে, এখন তো অলরেডি 10টা বেজে গেছে, এবং তুমি আস্তে আস্তে 1টা 2টাও বাজতে পারে, বিকেলের ট্রেনে আমার যেতে হবে। তারপরে বলে আচ্ছা ঠিক আছে ওয়েট করো, আমি তাহলে আসছি। সেই আমাকে কিন্তু দেখেনি। দেখার পরে তারপরে গেলাম, যাওয়ার পরে বলতেছে কি তুমি কিসে করে আসতেছো? আমি বলছি আমি তো সিএনজি করে আসতেছি। সে কয় কি আচ্ছা বাট তুমি অ্যাড্রেসটা দাও, তোমার পরনে কি? মানে আমি বলছি আমি তাও কিছু দেবো না, দেখি তুমি আমাকে চিনতে পারো কি না। তারপর কয় আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে না, তুমি আসতেছো, এটা তো শিওর? আমি কয় হ্যাঁ এটা শিওর। তারপরে বলে, তারপর আমি যখন সিএনজিতে নামি আর ভাড়া দিচ্ছি, তখন আমাকে সে ফোন দেয়, বলে তোমার মাথায় কি লাল নর না? আমি কই হ্যাঁ। এটাই নদী? আমি কই হ্যাঁ। পরে ওখানে গেলাম আর আমাকে তুলে নিয়ে আসবো, তুমি তো রাজি? বললাম হ্যাঁ আমি রাজি, তুমি এসো। তারপরে ওই তুলে নিয়ে আসবো, তারপরে দেখি বিষয়টা সিরিয়াস আসবে, সবকিছু গুছাই নিছে, ওর মা বাবা বড় ভাই আসবে, রাকিব চলে আসবে। রাকিব চলে আসবে আপনার বাড়িতে আসবে? মানে এই কি বলে এটাকে, বিয়ের দাওয়াত কি বলে, দেওয়াত, হ্যাঁ, সম্বন্ধ নিয়ে আসবে। সম্বন্ধ নিয়ে আসবে, প্রস্তাব নিয়ে আসবে। হ্যাঁ, তারপরে আমি বিশুদ্ধ বার দিন রাত্রে ওর সাথে কিছুক্ষণ কথা বলে একদম সিমটাই বন্ধ করে দিলাম, যাতে আমার কিনা খোঁজ খবরই না পায়। কতদিনের সম্পর্ক? মাত্র 17 দিন হয়েছিল। মাত্র 17 দিনের মধ্যে এরকম সিরিয়াস হয়ে গেছে? কিন্তু আমার কণ্ঠ ভালো ছিল, আমি এখনো পর্যন্ত ছেলেদেরকে পটাইতে মনে হয় 1 মিনিটও লাগে না। আপনি দিনরাত এই 24 ঘন্টা রকিবের সঙ্গে কথা বলতেন? ওই 17 দিনই, 24 ঘন্টা না, ধরেন 24 ঘন্টায় আমি যে 4 থেকে 5 ঘন্টা সময় ওরে দিতাম। এই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা? হ্যাঁ জি। তারপরে ওই তো মানে ও আমাকে অনেক মিস করছে, আমি তখন এতটা ফিল করিনি। রাকিব শিশির পরে মানে আমার বাবা মা আমাকে যেতে দিছে, এখন কিছুদিন আমার ভাই অসুস্থ ছিল, তারপরে এজন্য আমাকে যেতে দিছে আমার হাজব্যান্ড, মানে 2 মাস থাকতে পারবো। তখন আমাদের বাড়িতে আবার কাজ করতেছিল, ছাদ জ্বালাই দিব, তখন আমার আব্বু বলতেছে, মানে একটা ড্রাইভারের নাম্বার বলতেছে, এ নাম্বারটা আমি বলি, তুমি একটু ওই নাম্বারটা লিখে দাও। তো আমি বলছি খাতায় না লিখে আমার ফোনে সেভ করে ফেলাইছিলাম। তো কয়েকদিন পর আব্বুরে নাম্বারটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে মানে নাম্বারটা তো আমার ফোনে ছিলই, তারপরে আমি ওরা একটা মিস দিলাম, মিস দেওয়ার সঙ্গে সঙ্গে ও ব্যাগ দিল, ব্যাগ দেওয়ার পরে উনি একটা দুষ্টমি কথা বলতেছিলেন, আমার বোনও ছিল। আরে এই 3-4 ঘন্টা কথা চলছে, কথা শোনার পরে মামা আগে বলতো আমি তোমাকে সম্পর্কে আমি তোমাকে বিয়ে করব। আমি কিভাবে বিয়ে করবো? ফোনেই বিয়ে করবো। মানে কি ফোনে বিয়ে করবে? কীভাবে ফোনে কি সবাই বিয়ে হয়? তুমি তো আমাকে দেখলো না, আমি তোমাকে দেখি নাই, তোমার কণ্ঠ শুনে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ফেসবুক আইডিতে ঢুকে আমাকে দেখো, আমি চামুলা, তুমি আমাকে ফ্রেন্ডশিপ পাঠাও না, শুধু আইডিতে ঢুকে আমাকে দেখো। তারপর ঠিক আমি তাকে দেখলাম, দেখি কি আছে, মোটামুটি ভালো, দেখ দেখছি তো ছেলে হই লইছে। মানে আপনার ভিতরে একটা পৈশাচিক আনন্দ হচ্ছিল? ছেলে হই লইছে, ছেলে হই লইছি। তারপর কোনো তারিখে বলে আমি আজকে একটা মাজারে যাব, সেদিন ছিল শুক্রবার, আমি একটা মাজারে যাব, মাজারে যেয়ে আমি যা যা বলবো তুমিও মানে হ্যাঁ বলবে। আমি বলছি ঠিক আছে, মানে মাজারে গেল, যাওয়ার পরে বিয়ে যেভাবে হয় ওভাবেই মানে বলতেছিল। তারপর লাস্টে বলে কি আচ্ছা তুমি কবুল বলো, তারপর 3বার কবুল। আমি এমনি মজা কইরা বললাম, এটা তো মজা ফান, সে কিন্তু আমাকে দেখেনি, মানে ওইভাবে ও আমাকে স্ত্রী ভাবে মেনে নিছে। পয়লা বৈশাখ আসলো,
পয়লা বৈশাখ আসার পরে মানে ও আমাকে বলতেছে তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার কাছে কখনো কিছু চাও না, শুধু নেক্সট টাইম তোমার ফোনে যখন কিছু টাকা না থাকলে আমি শুধু টাকাটা পাঠাই, এছাড়া কিছু চাও না। তাহলে এখন পয়লা বৈশাখে তোমার জন্য আমি 5,000 টাকা পাঠাই, একটা বিকাশ নাম্বার দাও। আমি কি না 5,000 টাকা কেন পাঠাবো, আমার তো কি প্রয়োজন এর, মানে টাকা পয়সা কিছু অভাব নেই, আমি টাকা দিয়ে কি করবো, আমার শুধু একটা এনজয় করা মজা করা এইটাই। তবে কথা, তাহলে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? আমি কি মানবো না কেন, তাহলে টাকা নিবে না কেন? আমি বলছি আচ্ছা এখন লাগবে না, এখন রেখো, আমার যদি কখনো দরকার লাগে আমি তোমার কাছে চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিলাম তোমার, তুমি কিন্তু চেয়ে নিবে, এটা আমাকে সাবধান করো। একসময় বুঝতে পারলো এত ওয়েটিংয়ে, ওর বাবা মা বুঝতে পারলো এত আমার ছেলের ফোন দোকান থেকে আসার পরে এত ওয়েটিংয়ে কেন থাকে, মানে ওর বাবা মা ওর জানার অসমতে একটা মেয়ে ঠিক করে রাখলো। ওর মার অসুস্থতার কথা বলে ওকে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যেয়ে ওকে জোর করে বিয়ে করে দিল। পরে সে বাসরঘর থেকে বউ রেখে আবার রিটার্ন চিটাং চলে আসলো। তারপর বাবা মা তো বিস্তারিত আমার ছেলে কই গেল। পরেও যেই দিন আসছে আয়সা আমাকে ফোন দিছে, ও কয় কি তুমি কোনো টেনশন করছো? আমি কয় হ্যাঁ আমি তো অনেক টেনশন করছি। আমি কই তুমি কি ঠিক আছো? কয় আমি তো ঠিক নেই। কেন? আমি কই কেন, কি হয়েছে? কয় কি জানো, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে? আমার বাবা মা আমাকে বিয়ে করাই দিছে। তাহলে কবে বিয়ে হলো? আমি আজকে বিয়ে মানে বউ রেখে আমি কালকে বিয়ে করে আমি আজকে চলে আসি রাত্রে। কে বকছে? রাকিবের মামা বলছে। হ্যাঁ কেন চলে আসছো, একটা মেয়েকে বিয়ে করলে কেন চলে আসছো? রাকিবের সঙ্গে তোমার সম্পর্ক ছিল পাশাপাশি ছিল, নাম্বার চেঞ্জ ছিল। রাকিবকে ব্লক করা অবস্থায় এখন রাকিবের মামার সঙ্গে সম্পর্কটা আছে। ওকে, তারপর আমি কই কেন চলে আসলে, তাহলে তুমি যাও, মানে তারপর বাবা মাকে ফোন দে। তারপর মেয়ে কি এভাবে থাকবে এ বাড়িকে? তারপর মেয়েরা বাবা মার কাছে চলে গেছে, মানে এমন করে আবার ঈদ চলে আসছে, রোজার ঈদ চলে আসার পরে তারপর বললে কি দেখো তুমি কি বললো, আমি কি বাসায় যাবো? আমাকে বাসায় যাবা না কেন? আবার যাও। কয় কি আচ্ছা ঠিক আছে যাই, কিন্তু যাওয়ার পরও মেয়ের সাথে কিছুই নাই। তারপর তখন একটা করলো, মানে ওর মেয়ের গার্জেন বললো কি বলে তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে এইভাবে রাইখা চলে গেল কেন? এইভাবে কি এমাতে কল দাও, তুমি এমাতে কল দাও, মানে এমাতে আর অডিও কল তো মানে হয় না। রাসেলটা হচ্ছে গেল যার বডি বজে গেছে, রকিবের মামা। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ছেলে যে মিঠু, হুম। রাসেল এবং মিঠু দুজনের সঙ্গে আপনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওপর বললাম কি তাহলে আবার দুইটা ফোন কিনলাম, তাহলে কথা মানে 2 হেডফোনটা দুজনে রাখতাম, দুজনের সাথে একই কথা চালিয়ে যেতাম। মাঝে মাঝে কোনোটা রাগ করে উল্টাপাল্টা কথা কমো, তাহলে একটা রাগ করে কাইটে দিব, তাহলে একটার সাথে চালিয়ে যাবো। এ হলো গন্তব্যহীন একটা রিলেশনশিপ, এবং আপনার জায়গা থেকে যে শুধু টাইম পাস, মানে আপনাকে কোম্পানি দেওয়ার কেউ নেই, এটার উপর বেসিস করে আপনি ছেলেদের সাথে এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন। আচ্ছা, এই সম্পর্কের মধ্যে কি অনৈতিক? পুরো সম্পর্কটাই অনৈতিক। তারপরও জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে ভার্চুয়ালি কোনো মানে ফোনের মাধ্যমে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি হতো কিনা? হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন। তারপরে একদিন মিঠু বলতেছে দেখো নদী, তুমি তো আমাকে কখনো তোমার আইএমই নাম্বারটা দিলা না, তোমার এতটা অ্যান্ড্রয়েড সেট আছে, তোমার ফেসবুক আইডি আমি পাইছি। আমি তুমি দেয়া কইরা ফেসবুক আইডি কইতে পারলা? কয় মনের টানে সব পেতে পারি, কিন্তু আসলে সেটা ছিল মিথ্যা কথা, মানে আমার থেকে ফেসবুক আইডিটা নেওয়ার জন্য। তারপর আমি ফেসবুক আইডিটা দিলাম, ফেসবুকে ঢুকে দেখো বলতে কি মাশাআল্লাহ তুমি তো একদম পাগল করার রূপ নিয়ে আমাকে পাগল করে দিয়েছো। তো কই ঠিক আছে, তুমিও আমার আইডিতে মানে রিয়েল ছবি ছিল আইডিতে? হ্যাঁ, রিয়েল ছবি ছিল। ওকে, আমরা এই ফাঁকে প্রিয় শ্রোতা নদীর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দেখাচ্ছি, স্টুডিও পিকচার যেটাকে বলে, আপনারা চাইলে অনেকে দেখার জন্য আসতে পারেন। তারপরে মানে এরকম করে কথা হচ্ছে, তারপর আমিও তার মানে আমি যেরকম ছেলে পছন্দ করতাম, মানে বলতাম তোমার কোন ধরনের ছেলে পছন্দ, তা বলতাম আমার মানে ছেলের মানে থাকবে সুন্দর হ্যামসাম, হালকা হালকা দাড়ি, মানে এরকম ছেলে। দেখি কি তার আইলিতে ঢুকিয়া ঠিক আমি যেরকম পছন্দ করতাম ঠিক একই রকম কিবরিয়া ভাই। তারপরে বললাম কি তুমি তো একদম দেখার মতো ছেলে, পছন্দ হয়েছে? আমি কি হয়েছে তো। তারপর রাকিবের মামা মানে এমন করে, তারপর সে 1 সপ্তাহ পর বলল দেখো নদী, আমি তোকে ডিভোর্স দিয়ে দিছি, তুমি কি বলো? আমি তুমি আমাকে তো বললে না কেন ডিভোর্স দিলে কেন? পরে আমি তারপরে সেদিন 21 তারিখ ছিল, আমি বললাম কালকে 5 তারিখ, তুমি কালকে ফোনে একটু এমবি ঢুকাও, আমি তোমাকে একটু ভিডিও কলে দেখব, মানে সেই দেখা হবে শেষ দেখা। তো আচ্ছা দেখালাম, দেখার পরে বললাম কি তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না,
তুমি তোমার জীবন থেকে চলে যাব সারা জীবনের জন্য, ওই মনে হচ্ছে কোনো কোনো দুর্ঘটনা ঘটাবো, কেউ আমি কিচ্ছু করব না। তারপর সেদিন থেকে আমি সব জায়গাতে ব্লক করে দিলাম, যোগাযোগ নেই। তারপর সে নতুন একটা আইডি খুলে আমাকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছিল, তারপর সেটা আমি অ্যান্সার দিয়ে আমি বললাম, দেখো এমন এমন ঘটনা, এর জন্য আমি ডাকাইছি, এর জন্য কিচ্ছুই না, কাহিনী জানে। তারপরে ছেলেটার মানে সে দিছে একটা। আমি বুঝতে পেরেছি ঘটনা অনেক জটিল। অনেকগুলো ছেলেই যেহেতু আপনার সঙ্গে এভাবে ইনভলভড হয়েছে, সুতরাং তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। শেষমেশ কি দাঁড়িয়েছে, এখনকার কি অবস্থা? এখনকার অবস্থা মানে সবাই আমার জীবন থেকে আমি ইচ্ছা করে আমি আস্তে আস্তে ছাড়াইয়া দিছি। এখন শুধু আছে মিঠু। মানে আজকে আমি অনেকে বলছি এমন এমন ঘটনা, আমি এফএমে যা বলবো তুমি প্লিজ আমার গল্পটা শোনো। মানে উনি শুনবে বলছে। শোনার পরে মানে সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমি ভাবছি শুনো। তো আপনি আমাকে একটা কথা বলেন, হাজবেন্ডের সমস্যার সমাধান কি হয়েছে? না স্যার, এখনো হয়নি। সমাধান হয়নি? না। তো হাজবেন্ডের এই সমস্যার সমাধান না হওয়ার প্রেক্ষাপটেই আপনি এমন একটা দিন শুরু করেছিলেন, এমন একটা জায়গাতে শুরু করেছিলেন মানুষের সাথে টাইম পাস করা। হ্যাঁ। কেউ কেউ হয়তোবা সেটাতে হাজবেন্ডেরই দোষ ভাববে, কিন্তু আপনার হাজবেন্ড তো কারেকশন হয়নি। আপনি এতগুলো ছেলের সঙ্গে অনৈতিকভাবে জড়ো হলেন, সেটা ফোনের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন, আপনি তো শেষমেশ সুখের দেখা পেলেন না। পেয়েছেন কি? মানে যেমনটা আছে, মানে পুরো 5টা স্বভাবই আছে, শুধু একটাই অভাব, তার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। তো এই জিনিসটা যেহেতু আপনি অন্যায়